আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রেস নিউজের রাফের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইল ফলো, মন্তব্য চীনা রাষ্ট্রদূতের। এবারের পয়লা বৈশাখে ভিন্ন আঙ্গিকে হবে শোভাযাত্রা, জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। ভোলায় বিএনপি জামায়াত ও চরমোনাই অনুসারীদের সংঘর্ষ, আহত 15। এবং ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে জেলে পাঠানোর আদেশ আদালতের। এবার বিস্তারিত, শুরুতে জাতীয় প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর দুই দেশের সম্পর্কের 50 বছর পূর্তিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন। স্থানীয় কূটনৈতিকরা বলছেন, সবকিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টা 26 মার্চ থেকে 29 মার্চ চীন সফর করবেন। তিনি 26 মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। চীনের হাইয়ান প্রদেশে অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়া BF এর সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্ল্যানারি সেশনে বক্তব্য দেবেন তিনি। এবার পহেলা বৈশাখে ভিন্ন আঙ্গিকে বের হবে শোভাযাত্রা। শোভাযাত্রায় একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাবে, তবে এই শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে কিনা এ ব্যাপারে সোমবার সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী। রোববার সচিবালয়ে জাতীয়ভাবে বাংলার নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা ফারুকী। এ সময় তিনি বলেন, আগে শোভাযাত্রা ছিল শুধু বাঙালিদের, এবার হবে সব জাতিগোষ্ঠী শোভাযাত্রা। শোভাযাত্রায় পাহাড়ি, বাঙালি সবাই যার যার সংস্কৃতি তুলে ধরবে। উপদেষ্টা ফারুকী নববর্ষের অনুষ্ঠানের সময় নির্ধারণ নিয়েও কথা বলেন। তিনি বলেন, এবার নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার কোনো বিধিনিষেধ থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে সন্ধ্যার পরেও চাইলে অনুষ্ঠান চলমান রাখা যাবে। কারওয়ান বাজার শুধুমাত্র নিত্যপণ্যের বাজারই নয়, চলে রমরমা মাদক ব্যবসা। প্রকাশ্যে চলে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক বিক্রির কাজ। মাদক কারবারিরা এক গ্রুপ ধরা পড়লে অন্য গ্রুপ থাকে সচল। বিস্তারিত থাকছে জাকির হোসেনের রিপোর্টে। একে হাট, তবে সাপ্তাহিক নয়, প্রকাশ্যে দৈনিক চলমানে বাজার যেন টাকার খনি। কাউরান বাজারের রেলগেট সংলগ্ন এই স্পটটি প্রকাশ্যে মাদক বিক্রির হটস্পট। একটি পলিথিনে সাদা পোটলায় 100 টাকায় বিক্রি হয় গাঁজা, ইয়াবা, হেরোইনও পাওয়া যায় তাদের কাছে। মূলত ছিন্নমূল শিশু ও কিশোরদের দিয়ে মাদক বিক্রি করানো হয়, তবে ধরাছোঁয়ার বাইরে থাকে এদের গুরু। এরা এতটাই শক্তিশালী এবং ভয়ঙ্কর যে পুলিশ প্রশাসনও এদের কাছে অসহায়। এই তো সেদিনের কথা, তেজগাঁও থানার এসআই ইখতিয়ারের কাছ থেকে চাপাতি দিয়ে আক্রমণ করে মাদক বিক্রেতাকে ছিনিয়ে নেওয়ার ভিডিও ভাইরাল হয়, যা দেখেছে পুরো দেশবাসী। এরপর পুলিশ ও র্যাবের সাঁড়াশি অভিযানে এদের অনেককেই আটক করা হয়, তবে থেমে নেই মাদক বিক্রি। এখনো প্রকাশ্যেই দিনে দুপুরে চলছে মাদক কারবারিদের আনাগোনা। এসআই এখতিয়ারের সাথে কুরাইশ টিম কথা বললে তিনি জানান, কারওয়ান বাজারের মাদকের মূল হোতা মন্টু। কয়েকবার তাকে গ্রেফতার করা হলেও
তিনি অদৃশ্য ছত্রছায়ায় পার পেয়ে যান। পুরো মাদক সিন্ডিকেট তিনি একাই সামলান। তাকে আবারও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এর ধরপাকড়ের লাভ কি? যদি এর ব্যবহার বা বিক্রি না থামানো যায়, তবে একদিন হয়তো এই প্রকাশ্যে প্রতিষ্ঠিত হাটে কিংবা বাজারে নিজেদের সত্তা হারাবে রাজধানীবাসী, কিংবা মেধাশূন্য হয়ে ধ্বংস হয়ে পড়বে আগামী প্রজন্ম। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। নিয়োগ ও পদোন্নতি সরকারি চাকরিতে দুটি শব্দের গুরুত্ব অপরিসীম। তবে বাংলাদেশে এই প্রক্রিয়া কি আদৌ স্বচ্ছ, নাকি নিয়মের আড়ালে রয়ে গেছে নানান জটিলতা? বাংলাদেশের সরকারি কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া অনেক দিন ধরেই আলোচনার বিষয়। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই প্রক্রিয়ায় সম্প্রতি কিছু পরিবর্তন হয়েছে, তবে এর স্বচ্ছতা নিয়ে নানান বিতর্ক এখন উঠে আসছে। সরকারি কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতির বাস্তব চিত্র থাকছে মাসুদা ইভার ডেস্ক রিপোর্টে। প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের চাকরির প্রথম ধাপে প্রবেশ করতে হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার পদের জন্য পরীক্ষা নেয়। তবে এখানেই শেষ নয়। নিয়োগের পরও পদোন্নতির জন্য দীর্ঘ অপেক্ষা, জটিলতা এবং কখনো কখনো রাজনৈতিক প্রভাবের মুখোমুখি হতে হয় কর্মকর্তাদের। সরকারি চাকরিতে পদোন্নতির মূল ভিত্তি হল অভিজ্ঞতা, কর্মদক্ষতা এবং সিনিয়রিটি। বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের পদোন্নতির জন্য রয়েছে বিভিন্ন কমিটি। সাধারণত জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতির বিষয়টি তদারকি করে। তবে নানা সময় অভিযোগ উঠেছে, অনেক কর্মকর্তা নির্দিষ্ট সময় পার করলেও প্রাপ্য পদোন্নতি পান না। বাস্তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত সুপারিশ এবং প্রশাসনিক জটিলতা বড় ভূমিকা রাখে, যা মেধার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। আরেকটি বড় সমস্যা হলো দুর্নীতি। কিছু ক্ষেত্রে ঘুষের মাধ্যমে পদোন্নতি পাওয়ার অভিযোগ উঠেছে, যা প্রশাসনিক দক্ষতা এবং স্বচ্ছতার প্রশ্ন রয়ে যায়। তবে সরকারি চাকরির নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দক্ষ করতে সাম্প্রতিক সময়ে ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। এখন বেশিরভাগ পরীক্ষাই ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হয়। এমনকি ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে, যাতে নিয়োগ এবং পদোন্নতির পুরো প্রক্রিয়া ট্র্যাক করা যায়। তাছাড়া বর্তমান সরকার আশ্বস্ত করেছে, সিনিয়র কর্মকর্তাদের কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এত সব পদক্ষেপ সত্ত্বেও প্রশ্ন থাকে, সরকার কি সত্যিই একটি স্বচ্ছ ও দক্ষ প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে পারবে, নাকি আবারও নতুন পদ্ধতি সংযুক্ত হবে দুর্নীতিতে? সময় বলবে। তবে এই পরিবর্তনগুলো দেশের প্রশাসনকে কিভাবে প্রভাবিত করবে তা এখনই বলা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, যদি নিয়োগ ও পদোন্নতির পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হয়, তাহলে সরকারি প্রশাসন আরও দক্ষ হয়ে উঠবে। সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ ও পদোন্নতি হলে দেশের প্রশাসন হবে আরও গতিশীল, এমনটাই প্রত্যাশা সকলের। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। এবার জেলার সংবাদ। ভোলার মনপুরা উপজেলায় জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামাতে ইসলামী দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার 3 নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। দলের নেতাকর্মী ও সমর্থকরা বিজিএফ কার্ড না পাওয়ায় বিএনপি, জামাতে ইসলামী ও চরমোনাই পীরের লোকজন এ সংঘর্ষে লিপ্ত হয়। আহতদের মধ্যে জামাতে ইসলামী সদস্য ওই ইউনিয়নের বাসিন্দা মোট 9 জনকে মনপুরা উপজেলার সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও চিকিৎসা নিয়েছেন বিএনপির আহতদের মধ্য থেকে অন্তত 5 জন।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলার সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন জানান, চাল বিতরণকালে পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে দেওয়া হয় এবং চাল বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কের একটি আদালত দুর্নীতির অভিযোগে বিচার শুরুর অপেক্ষায় থাকা ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও একাধিক সম্প্রচার মাধ্যম। রোববার তুর্কি আদালতের এ পদক্ষেপ এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভের ইন্ধন যোগাবে বলেই ধারণা করা হচ্ছে। ইমামোগলুকে এই মুহূর্তে এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। এর আগে দুর্নীতি, সন্ত্রাসী সংগঠনকে সহায়তা সহ একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার জেলে পাঠানোর আগেই তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপিও হাজার হাজার বিক্ষোভকারীদের পাশাপাশি ইউরোপের নেতারাও ইমামোগলুকে আটক করার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অগণতান্ত্রিক আখ্যা দিয়েছেন। জানাবো খেলার খবর। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল আইপিএল 2025-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া এই মহা আয়োজনে উপস্থিত দর্শকদের মন মাতিয়ে তুলেন বলিউডের জনপ্রিয় তারকারা। শাহরুখ খানের কারিশমেটিক পারফরমেন্স, দিশা পাটানির আগুন ঝরানো নাচ, শ্রেয়া ঘোষালের সুরের জাদু আর করণ আউজওয়ালার পাঞ্জাবি বিটে নেচে উঠল গোটা স্টেডিয়াম। আর এই বিশাল আয়োজনের পেছনে ছিল 50 কোটি রুপির বিশাল বাজেট। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ ভাই। জমকালো আয়োজন, বলিউড ও ক্রিকেট তারকাদের পারফরমেন্স, বিতর্ক আর কোটি কোটি টাকার বাজেট সব মিলিয়ে আইপিএল 2025-এর উদ্বোধনী অনুষ্ঠান যেন বলিউডের কোনো ব্লকবাস্টার মুভির চেয়েও বেশি আকর্ষণীয়। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স সাক্ষী থাকলো এক নজিরবিহীন রাতে, যেখানে বিনোদন আর ক্রিকেট একই সুতোয় গাঁথা হয়েছিল। অনুষ্ঠানের শুরুতেই স্টেজে এলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নিজের চিরচেনা ক্যারিশমেটিক ভঙ্গিতে এক বক্তৃতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। কিন্তু এখানেই চমকের শেষ নয়। হঠাৎই মঞ্চে ডাক পড়ল বিরাট কোহলি ও কেকেআরের তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিংয়ের। আর শুরু হলো সেই ঐতিহাসিক মুহূর্ত। ঝুমে যা পাঠান গানে একসঙ্গে নাচলেন শাহরুখ, কোহলি এবং রিঙ্কু। স্টেডিয়ামে তখন উত্তেজনার বিস্ফোরণ। এরপর মঞ্চে আসেন বলিউডের গ্ল্যামার কুইন দিশা পাটানি। তার আগুন ঝরানো নাচে মুগ্ধ হয় দর্শকরা। কিন্তু ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎই সম্প্রচার বন্ধ হয়ে যায়। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা পারফরমেন্স উপভোগ করতে পারলেও টিভির দর্শকরা হতাশ। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ক্ষোভ। কেউ বলছেন বিশাল পারফরমেন্স এতটাই হট ছিল যে কর্তৃপক্ষ সেটি সম্প্রচার করতেই সাহস পেল না। আবার কেউ মজা করে লিখেছেন সেন্সর করা হয়েছে। সঙ্গীত প্রেমীদের জন্য মঞ্চে ছিলেন সুরের রানী শ্রেয়া ঘোষাল। তার কণ্ঠের মাধুর্য দর্শকদের এক অন্যরকম আবহের মধ্যে নিয়ে যায়। এরপর আসে আরো এক চমক। পাঞ্জাবি মিউজিক সেন্সেশন করণ আউজলা তার হিট গানগুলোর সঙ্গে নাচতে শুরু করেন দর্শকরা। পুরো ইডেন গার্ডেন্স যেন বিশাল মিউজিক ফেস্টিভ্যালে পরিণত হয়। এবার আসি এই অনুষ্ঠানে সবচেয়ে বড় চমকে, খরচ। বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য খরচ হয়েছে প্রায় 50 কোটি রুপি। শুধু শাহরুখ, দিশা, শ্রেয়া আর করণ আউজলাকেই পারিশ্রমিক বাবদ দেওয়া হয়েছে 20 কোটি রুপি। শাহরুখ একাই পেয়েছেন 7 কোটি, দিশা পেয়েছেন 3 কোটি, আর কোহলির জন্য ছিল বিশেষ বোনাস। অনুষ্ঠানের পরপরই মাঠে গড়ায় এবারের প্রথম ম্যাচ কেকেআর বনাম আরসিবি। কিন্তু মজার ব্যাপার, ম্যাচের চেয়ে বেশি আলোচিত ছিল
শাহরুখ কোহলির পারফরমেন্স, দিশার বিতর্কিত মুহূর্ত আর সে বিপুল বাজেট, আরও কি চমক অপেক্ষা করছে জানতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায়। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। নেট দুনিয়ায় ঢু মারলেই আজকাল চোখে পড়ছে মোশাররফ করিমের কাউয়া কমলা খাইতে জানে না গানটির ছোট ছোট ক্লিপ। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা চক্কর ৩০২। নতুন এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নির্মাতা অভিনেতা শরীফ আহমেদ জীবনের। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। একটি প্রমোদ তরিতে আঞ্চলিক ভঙ্গিতে জমেছে গানের আসর। ভাসমান সেই তরিটি টার্গেট গোয়েন্দা পুলিশের, যেখানে সাঙ্গপাঙ্গ সহ লুকিয়ে আছে অপরাধী। আসরের মধ্যমণি সুমন আনোয়ার অনেক কাঠখড় পুড়িয়ে ভাসমান সেই জাহাজটিতে ওঠেন চক্কর এর মূল গোয়েন্দা মোশাররফ করিম। কিছুদিন আগে সিনেমাটির টিজার মুক্তি পায়, যা নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এবার এলো চক্কর ৩০২ এর প্রথম গান কাউয়া কমলা খাইতে জানে না। লোকসঙ্গীতের ধাঁচে পাওয়া মাতাল রাজ্জাক দেওয়ানের কৌতুকপূর্ণ কথার এই গানটির মাধ্যমে চক্করের কিছুটা আবহ ফুটিয়ে তুলেছেন নির্মাতা, আর গানটি লুফে নিচ্ছেন সঙ্গীত প্রেমীরা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইল ফলো, মন্তব্য চীনা রাষ্ট্রদূতের। এবারের পয়লা বৈশাখে ভিন্ন আঙ্গিকে হবে শোভাযাত্রা, জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। ভোলায় বিএনপি জামায়াত ও চরমোনাই অনুসারীদের সংঘর্ষ, আহত 15। এবং ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে জেলে পাঠানোর আদেশ আদালতের। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.qurayshnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।